নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। দেশে আগুন জ্বলবে কিন্তু মোদী বাংলাদেশ আসবে না, মোদীকে আমন্ত্রণ জানাবে। সাহসটা কত বড় আপনি চিন্তা করেন। আমি স্পষ্ট করে বলছি জনগণের উদ্দেশ্যে, এই চিন্তা ভুলেও আর করবেন না। মোদীকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হইতে চায় তাহলে আমরা মনে করি যে তারা 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যে বিএনপি একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা 2 বছর ঠিকমতো টিকতে পারবে। ভারতের মনোবাসনা পূর্ণ হয়েছে, বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। ভারত খুবই খুশি। নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেছেন, ফোন করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেছেন। চারদিকে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কিন্তু এর মধ্যেই হঠাৎ কেন ভারত চিন্তিত? ভারতের পছন্দের দল বাংলাদেশে ক্ষমতায় আসলো, ভারত খুশি হওয়ার কথা, কিন্তু সেই ভারত চিন্তিত। দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, বিভিন্ন পত্রপত্রিকা খবর, এমনকি ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির যে অফিসিয়াল টুইটার পেজ সেখানেও চরম সতর্কবার্তা। কেন এই সতর্কবার্তা? এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগে, কখনো আরেক জোট একবার আগে, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা দুয়েক। তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ার চড়ার কোনো নাম নাই। ওইখানেই দেখলো 40 থেকে বিএনপি 208 হইলো। আচ্ছা বলেন তো কখনো এভাবে ডেটা ফাংশন করে? ভোটে জিতেই জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। কি ভেবেছিলেন আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, দেশের মালিক হয়ে গেছেন? নেভার। আপনার সরকার জামাত বিরোধী দল, বিরোধী দলবিহীন গণতন্ত্রের সরকার চলতে পারে না। আমাদের ভদ্রতাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন। আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করবো, এখন রাইট না। আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই। এটা আমাদের দুর্বলতা নয়, এটা ছিল আমাদের উদারতা। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই, নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। এখন বিস্তারিত দেখতে চলেছেন, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তাহলে কথা কেন, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি, এরকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি। আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি। তার মানে আমন্ত্রণটা জানাবে বিএনপি, নট ডক্টর ইউনূস। দেখেন শপথ কয়েক ভাবে, এমপিদের শপথ, মন্ত্রীদের শপথ, সেখানে প্রধানমন্ত্রীর শপথ। তো সেখানে সবচেয়ে গ্র্যান্ড আয়োজন যেটা প্রধানমন্ত্রীর শপথ, মন্ত্রীদের শপথ, সেখানে নাকি মোদীকে আমন্ত্রণ জানাবে। সাহসটা কত বড় আপনি চিন্তা করেন। আমি স্পষ্ট করে বলছি জনগণের উদ্দেশ্যে, এই চিন্তা ভুলেও আর করবেন না। ইঞ্জিনিয়ারিং করে জিতেছেন, এখন দেশটা সুন্দরভাবে চালান জামাতের সহযোগিতায়। মোদীকে আমন্ত্রণ জানাবেন অসম্ভব, আপনার শপথ অনুষ্ঠানই হবে না। এই ধৃষ্টতা দেখানো, এই ধৃষ্টতা এটা পারবে না, আমরা ঠেকেই দেব। মোদীকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না, ক্লিয়ার কথা। আমি সর্বপ্রথম সম্ভবত এটা বললাম, জনগণ ঠেকাবে, ছাত্র সমাজ ঠেকাবে, জুলাই প্রজন্ম ঠেকাবে, ইসলামপন্থীরা ঠেকাবে, এটা হতে পারে না। কিন্তু আপনি চিন্তা করেছেন কেন? এই জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনি কল্পনাটা করেছেন কেন? এবং এটা বিভিন্ন ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসে, এটা সত্য না মিথ্যা? সম্ভবত ভারতের দালাল তো বিএনপিতে অভাব নেই, এটা আমরা আগে বলছি, এখনো বলবো, ভবিষ্যতে বলবো। আপনারা যা পারেন করেন, আমাদের মুখ কেউ থামাতে পারবে না। সেখানে একদম পিওর ভারতপন্থী একজন আছে, হুমায়ুন সাহেব, যিনি খালেদা জিয়ার ফরেন পলিসিতে বিশ্বাস করেন না, আমরা ভারত বিরোধিতা করবো না, এই কথা বলে এসেছিলেন 2016 সালে লন্ডন থেকে দিল্লি। যে সে হুমায়ুন সাহেবকে হয়তো বা পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, মানে পিওর ভারতপন্থী একজন পররাষ্ট্রমন্ত্রী পেতে পারে, এটা তার বুদ্ধি হতে পারে। কিন্তু আপনি মনে করবেন না যে এটা হাসিনার বাংলাদেশ, জনগণের রক্ত ঝরিয়ে জনগণকে হত্যা করে তারপরে মোদীকে বাংলাদেশে ঢুকিয়েছিল হাসিনা। একটু চিন্তা করেন, হাসিনার আমলে জনগণকে হত্যা করতে হয়েছে মোদীকে বাংলাদেশে ঢুকাতে। আর এখন তো হাসিনা নাই, তারেক রহমান এখন তো ঠিকমতো দায়িত্ব নিতে পারেনি। দায়িত্ব নেওয়ার আগে শপথ অনুষ্ঠানে নাকি মোদীকে ঢুকাবেন বাংলাদেশে। ও কার সাহস আছে? এটা কে পারবে? অসম্ভব। হাসিনার আমলে কঠিন প্রতিবাদ হয়েছে, আর এখন তো এটা সম্ভবই হবে না। দেশে আগুন জ্বলবে কিন্তু মোদী বাংলাদেশে আসবে না। এখন বলবেন যে কেন? আমরা যে কঠোরতার কথা বলছি এটা কি যৌক্তিক? হ্যাঁ যৌক্তিক। কেন যৌক্তিক? দেখেন, ভারতের সাথে সুসম্পর্ক আমরা চাই, অবশ্যই পিপলস টু পিপলস সম্পর্ক হতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সব স্বাভাবিক হতে হবে। এবং এরপরে মোদী আসতে পারে, এটা হাসিনার আমলে মোদী এসেছিল, এটার পক্ষে অনেক যুক্তি আমি দিয়েছিলাম তখন, আমার পুরনো দর্শকরা জানেন। এবং তারেক রহমান ভারতে যাবে, জামাতের আমির তিনি প্রধানমন্ত্রী হলে তাকেও আমরা ভারতে যেতে বলতাম, এবং জামাতও মোদীকে আমন্ত্রণ জানাতো, ঠিক আছে, দ্যাটস গুড। কিন্তু এটা এখন না, কারণ মোদী কি করেছে? আমার দেশে যে গণহত্যা হয়েছে, এখানে ভারতের ইন্ধন আছে, ভারতের লোকজনকে রাস্তায় দেখা গেছে, ট্রাইব্যুনালের তদন্তে, প্রসিকিউশনের তদন্তে, আরো বিভিন্ন তদন্তে এটা উঠে এসেছে, গুম কমিশনের তদন্তে উঠে এসেছে
যে কিভাবে বাংলাদেশের গুমের সাথে ভারত জড়িত ছিল এবং বাংলাদেশের গুমকারীরা, গণহত্যাকারীরা সব ভারতে আশ্রয় নিয়েছে। ভারত তাদের জন্য ভারতের আইন লঙ্ঘন করে বর্ডার খুলে দিয়েছে। ঢাকার কসাই থেকে শুরু করে সেই ফ্যাসিস্ট হাসিনা সবাইকে ভারত আশ্রয় দিয়েছে এবং হাসিনা ভারতকে বলেছিল যে ঢাকা অ্যাটাক করেন। গত 15 বছরে যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এক বিভীষিকাময় ফেসিবাদের অধীনে আমরা ছিলাম, প্রত্যক্ষভাবে ভারতের দায় আছে। 2014 সালে ভোটারবিহীন নির্বাচন ভারতের সেই সুজাতা সিং এসে কিভাবে করেছিল এরশাদকে বাধ্য করে আমরা জানি। সেই নির্বাচনকে বৈধতা দিয়েছিল ভারত, পৃথিবীর কেউ ছিল না। এমনকি ভারত অন্যান্য দেশকে পরে ম্যানেজ করেছে। 18 সালের রাতে নির্বাচন পুরোপুরি ভারতীয় প্রজেক্ট। আমিরামি নির্বাচনে আমরা দেখেছি ঝিনাইদহ অঞ্চলের একজন প্রার্থী সরাসরি বলেছেন আমি ভারতের প্রার্থী। তো বাংলাদেশে এই গণহত্যার সাথে জড়িত, এত বড় একটা ঘটনার সাথে জড়িত, আমাদের বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা যেটা 24 আগস্ট হয়েছে, তারেক রহমান আজকের ভাষণে কিন্তু এরকম একটা শব্দ বলেছেন যে 24-এর স্বাধীনতা, স্বাধীনতা রক্ষা। ঠিক আছে, স্বাধীনতা শব্দটা তো এখানে আছে, রক্ষা হোক আর যাই হোক, আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতাই বলি, প্রথম স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা। তবে দ্বিতীয় স্বাধীনতা ফ্রম হোম, ফ্রম ভারত। সেই ভারতের প্রধানমন্ত্রীকে যে নির্বাচনটা কার্যত এক ধরনের ভারতের বিরুদ্ধে নির্বাচন, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হবে, এটা অসম্ভব। এদেশের তরুণ সমাজ, এদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে জনতা জীবন দিয়ে হলেও এটা ঠেকাবে। এটা কেউ কল্পনা করবেন না। আগুন জ্বলবে দেশে। এবার আসেন খবরটা দেখি। আমার দেশ সব বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে, বাংলাদেশে এখন এটা ট্রেন্ডিং এ এসেছে যে মোদীকে আমন্ত্রণ জানাবে। ফাজলামি। সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বিএনপি। সূত্রে বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কথা জানায়। মানে এটা আমাদের দেশ রিপোর্ট করেনি, আমার দেশ ইন্ডিয়া টুডে থেকে নিয়েছে, আমরা আমাদের দেশ থেকে বলছি। প্রতিবেদনে বলা হয় শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে। না, আপনি পাকিস্তান, চীন, সারা পৃথিবীকে দাওয়াত দেন, রাশিয়াকেও দাওয়াত দেন, কিন্তু গণহত্যার সাথে সরাসরি জড়িত ভারতকে দাওয়াত দিতে পারবেন না। ভারতের সাথে একটা পর্যায়ে ধারাবাহিকভাবে সম্পর্কের উন্নয়ন করতে হবে এবং শেখ হাসিনা সহ ভারত অন্যান্য যারা তাদেরকে ফেরত দিতে হবে। ভারত যদি তাদের আগের জায়গা থেকে ফিরে আসে তারপরে প্রকাশ্য সম্পর্ক ডলাডলি, তার আগে কোনো ডলাডলির সম্পর্ক চলবে না। প্রতিবেদনে বলা হয় যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয় এবং তা দিতে হয় তাহলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদীর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। না, এইসব ফরেন পলিসি ভাই, বাংলাদেশের ফরেন পলিসি ডিটারমিনেন্টস আছে, কোন সরকার চাইলেই সেটা হয় না। জনগণ বিষয়টা কিভাবে দেখে এটা একটা বিষয়। আপনি শুরুতেই সবকিছু এলোমেলো করে ফেলাইন না, বিপদে পড়বেন। আর মোদী আসবে, জানি মোদী আসবে, কারণ মোদী তো বেকায়দায় পড়েছে। ইউনূস সরকার মোদীকে ভালো টাইট দিয়েছে, এখন আবার তাদের হেজিমনি কন্টেইন করার জন্য বিএনপির সাথে খাতিল করতে আসবে। আমরা চাই বিএনপি সরকারের সাথে ভারতের সুসম্পর্ক হোক এবং ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিক, কিন্তু বাংলাদেশে আগের মতো ভারতের আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া যাবে না। আর যদি মোদীকে এভাবে আমন্ত্রণ জানানো হয় তাহলে ভারতের যে অপরাধ, কিভাবে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, কিভাবে ডিজিএফআই রুমের মধ্যে র কার্যক্রম চালিয়েছে, রুমের সাথে জড়িত, জামাত নেতা হত্যার সাথে জড়িত ভারত, বিএনপি নেতাদের হত্যার সাথে জড়িত ভারত, খালেদা জিয়াকে স্লো পয়জনিং সাথে জড়িত ভারত, সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনবেন, এটা কল্পনা করেছে কারা? বিএনপির প্ল্যান আছে, কত মিলে যাচ্ছে যে তারেক রহমান আসলে কি মোদীর গ্রিন সিগন্যালে বাংলাদেশে এসেছিলেন? এই যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে বিএনপিকে জেতাতে, এর সাথে কি তাহলে ভারত জড়িত ছিল? ডিপ স্টেটের সাথে তো ভারতের সম্পর্ক কি এটা তো আমরা জানি। ডিপ স্টেট কি ভারত? এই সন্দেহ সংশয় কিন্তু এসেছে। অতএব আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিব যে মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। হাসিনার আমলে এদেশের জনগণ জীবন দিয়েছে, ঠেকাতে পারেনি কিন্তু জীবন দিয়েছে, বিমানবন্দর অবরোধ করতে গিয়েছে, জনগণের উপর গুলি করেছে, যেটা এক প্রকার গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে। এবং বাংলাদেশের ইতিহাসে যেসব ভয়াবহ হত্যাকাণ্ড, তাদের মধ্যে মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড উল্লেখযোগ্য। সেখানে এই সাহস কিভাবে করে? ফোনে কথা বলেছেন এই পর্যন্তই, এর চাইতে আগবাড়াই কিছু করতে চাইেন না। আমরা জানি এটা মানতে খুব কষ্ট হবে, কারণ যেখানে আমরা নিশ্চিত বিজয় দেখছিলাম সেখানে যে কোনোভাবেই হোক, মেটিকুলাস ডিজাইন হোক আর ডিপ স্টেট হোক, একটা কিছু করে জামাতকে পিছিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকেই বলছেন, অনেকে বিশ্বাস করছেন। আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই বন্ধুরা। কারণ অলরেডি আগামীকালকে গ্যাজেট হয়ে যাবে। গ্যাজেট হয়ে যাওয়ার পর কোনো আন্দোলন, কোনো কিছু করে কোনো লাভ হবে না, যেটা হয়তো বুঝেছেন আমাদের আমির সাহেব, যার জন্য উনি সবকিছু মেনে নিয়েছেন। কিন্তু মেনে নেওয়ার পর যেটা আমরা আশা করেছিলাম যে যেহেতু মেনে নিয়েছেন এবং যেহেতু জামাত কোনো রকম আন্দোলনে যাচ্ছে না, যেহেতু জামাত কোনো রকম মানে এটা নিয়ে কোনো প্রতিবাদ সুলভ কোনো আচরণ করছে না, তাহলে বিএনপি যে কাজগুলো করলো কালকে সারাটা দিন বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে এর অফিস পুরানো, এর বাড়ি পুরানো, এর দোকান পুরানো, এগুলোকে ঠিক করেছে। এটা নিয়ে জামাতের যারা সাপোর্টার আছে তাদের মনে আরো দুঃখ যে আমরা যদি এখনই প্রথম দিন এই অবস্থা দেখি, 24 ঘন্টা পার হবার আগে যদি এই অবস্থা দেখি, তাহলে তো আমাদের বলতেই হয় আমরা আগেই ভালো ছিলাম, আমরা আগেই ভালো ছিলাম। এই শব্দটা যখন বলে না কেউ, তখন এই বুকটার মধ্যে লাগে, কিন্তু তাকেও কিছু প্রতিবাদ করবার মতো ভাষা পাই না। কারণ সে একটা জিনিস বোঝাতে চাইছে যে ঠিক আছে, বিএনপি 219টা সিট পেয়ে চূড়ান্তভাবে ফলাফল পাওয়ার পর ওনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের তো একটু ঠান্ডা থাকবার কথা, তাই না? কিন্তু তারা কিন্তু এটি করে না। তারা 2001 সনেও সেম জিনিসটি করেছিল। আপনারা যদি অতীতের দিকে তাকান তাহলে দেখবেন 2001 সনে যখন বিএনপি বিজয় হয়েছিল, সেম কাণ্ডগুলো করেছিল। তখন তারা অত্যাচার করেছে আওয়ামী লীগের উপর। দেখুন, মানে কি বলবো, ঘটনার কি পরিক্রমা। রাজনীতিতে যে শেষ কথা নেই তার বড় প্রমাণ হলো 2001 সনে যে বিএনপি আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে, আজকে 2026 সনে সেই বিএনপি
আওয়ামী লীগের বন্ধু হয়েছে। আপনারা দেখেছেন, সকালে একটা ভিডিওতে দেখিয়েছি, আওয়ামী লীগের অফিসে খুলে দিয়েছে। এই জন্যই বলেন গুরুজনরা যে নির্বাচনে কোনো শেষ কথা নেই। তবে একটা কথা সবাইকে মনে রাখতে হবে, আগের দিন বাঘে খাইছে। মানে আগে আওয়ামী লীগ যেগুলো করে, যে অত্যাচার করে দেশকে শাসন করেছিল, যেভাবে নিষ্পেষিত করে রেখেছিল বাঙালিকে, সেটা আর এখন হবে না। আগের দিন বাঘে খাইছে, আগের দিন আর আসবে না। বিএনপি যদি এটা চালিয়ে যায় তাহলে সামনে যে দিনগুলো আসছে সেগুলো ভয়ঙ্কর হবে। জামাত যদি এখন পর্যন্ত কোনো প্রতিবাদ অফিসিয়ালি দেয়নি, কিন্তু যেভাবে বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াতে যে সমস্ত কন্টেন্ট আমরা দেখছি, সেটা ভয়াবহ চিত্র ফুটে উঠছে। আমি বিএনপিকে বা বিএনপির উচ্চমহলে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছেন, আপনারা সরকার গঠন করুন, মন্ত্রিপরিষদ গঠন করুন। জামাত সেখানে যাচ্ছে বিরোধী দল হিসাবে, সুন্দরভাবে পার্লামেন্ট চালান। এবং আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশে এইবার যে পার্লামেন্টটা হবে, সেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় পার্লামেন্ট। কারণ ওখানে থাকবে হাসনাত আব্দুল্লাহ, ওখানে থাকবে নাইদ, ওখানে থাকবে আখতার হোসেন, ওখানে থাকবে হান্নান মাসুদ, ওখানে থাকবে ডক্টর শফিকুর রহমান, ওখানে থাকবে ডক্টর মোহাম্মদ তাহের। চালান না ভাই, দুই দল মিলে আপনারা সরকারি দলে আছেন, আপনারা সরকারি কাজ করেন, কোনো ভুলভ্রান্তি করে যদি কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে জামাত ইসলাম বা বিরোধী দল সেটা ধরিয়ে দিবে। সুন্দর করে দেশটা চালান না। আমরা তো সৌন্দর্য চাই, আমরা দেশটা ভালোভাবে চলে এইটাই চাই। আমি সকালের একটা কন্টেন্টও বলেছি, কে সরকারে আসলো আমাদের জানবার দরকার নেই। আমরা এমন একটা সরকার চাই যে সরকার লুটতরাজ করবে না, যে সরকার টাকা পাচার করবে না, যে সরকার আইন বিভাগে হস্তক্ষেপ করবে না, সরকারের দলীয় কর্মীরা কোথাও লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না। সেটা হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, হোক জামাত। আমরা এটাই চাই ভাই, আমরা আর অন্য কিছু চাই না। বাংলাদেশের মানুষ এইটাই চায়। অনেক আশা করে আপনাদের ভোট দিয়েছে। আপনারা এমনিতে সরকার গঠন করতে যে সমস্ত কথাগুলো বাজারে আসছে, সেগুলো আমি আর নতুন করে বলতে চাই না। অনেকে বলছেন জামাত আরো 30-40টা সিট বেশি পেত। কি হতো ভাই, 40টা সিট যদি বেশি পেত তাও তো 151টা হতো না। সরকার তো বিএনপি গঠন করতো, তো করুক বিএনপি গঠন। আমাদের আমির সাহেব মেনে নিয়েছে, আমরাও মেনে নিলাম। এখন সুন্দর করে দেশ চালান, আমরা তো অন্য কিচ্ছু চাই না আপনাদের কাছে। দেখুন, অনেকেই বলছেন শিশির মনির কেন পাশ করলো না, অনেকেই বলছেন মামুনুল হক কেন পাশ করলো না, অনেকেই বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম কেন পাশ করলো না, গোলাম পারওয়ার সাহেব আসলো না, এটা কেমন হলো। আমরা সেই আলোচনা নাইবা গেলাম, কে কেন আসলো না সেখানে না যেয়ে আমরা ওই জায়গায় যাই না। যারা আসেনি তাদের ক্রিয়াকর্মগুলো দেখেছেন, বলুন কেউ দেখেছেন? শিশির মনির সাহেব উনি ফেল করবার পর তার এলাকায় যিনি ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গিয়ে তার নিজের হাতে মিষ্টি খাইয়েছেন শিশির মনির সাহেব। সাজিদ আলম পঞ্চগড়ে তার প্রতিদ্বন্দ্বীকে ব্যারিস্টার জমিউদ্দিন সরকারের ছেলে যিনি পাস করেছেন তাকে যে কংগ্রেচুলেশন জানিয়েছেন। আমরা তো এই রাজনীতি চাই ভাই। আমি বিএনপিকে বলছি আপনারা এই রাজনীতি করুন না। দেখুন ওরা হেরেছে আপনাদের কাছে, আপনাদের বাড়িতে আপনাদের দলের যে সংসদ সদস্য হয়েছে তার বাড়িতে ফুল মিষ্টি দিয়ে গেছে, তার বাড়িতে কংগ্রেচুলেশন জানিয়েছে। এই কালচারটা শুরু করুন না ভাই। তারেক রহমান সাহেব এত বছর বিদেশে ছিল, তারেক রহমান সাহেব এগুলো জানে। আপনি তারেক রহমান সাহেব, আপনি আপনার নেতাকর্মীদের এই ধরনের উদাহরণ তৈরি করতে বলুন যে তোমরা এমন কিছু করো যেটা নজির হয়ে থাকে। যেমনটি শিশির মনির আজকে সারাদিন সয়লাভ। আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান দেখবেন শিশির মনির কিভাবে তার প্রতিদ্বন্দ্বীকে মিষ্টি খাওয়াচ্ছে। আর শিশির মনিরের প্রতি কি ধরনের ভালোবাসা তার এলাকার লোকজনের জন্য, তার কন্টেন্টগুলো দেখলে বোঝা যায় হাও হাও করে কাঁদছে মানুষ। কিন্তু শিশির মনির হাসছে, উনি মেনে নিয়েছেন। উনি বলেছেন এবার জিতিনি তো কি হয়েছে, আপনারা মন খারাপ করবেন না, আল্লাহ চাহে তো একসময় আমরা জিতবো। হ্যাঁ জিতবো বন্ধুরা, আমরা জিতবো, আমরা 100% জিতবো। আপনাদের মনে আছে কিনা জানি না, 2008 সনে আওয়ামী লীগ আর বিএনপি যখন ইলেকশন করেছিল, বিএনপি মাত্র 30টি সিট পেয়েছিল, সে 8 থেকে 26। এই ক বছরের ব্যবধানে বিএনপি আজকে 213 214 সিট পেয়েছে। নির্বাচন এমনটি হয়। আজকে জামাতের যে অবস্থা হয়েছে 84টা সিট পেয়েছে, তাতেই তো আমরা খুশি। যদি আপনি সেই সমস্ত মেটিকুলাস ডিজাইন আর অন্য কোনো ধান্দা বাদ দেন, আমরা যেটা পেয়েছি, জামাত এত সিট আগে কোনোদিন পায়নি। মানুষের ভালোবাসা ছিল। অনেকেই বলছেন না না মানুষের ভালোবাসা ছিল না, বাংলাদেশের মানুষ বেঈমান, ওরা ভোট দেয়নি। না ভাই, মানুষ ভোট দিয়েছে। তারপর কি হয়েছে, আবারও সেই আলোচনায় যেতে চাই না। এই আলোচনাটা করে কোনো লাভও হবে না। দ্যাট পার্ট ইজ গন, ওটা শেষ, ওটা মৃত হয়ে গেছে। এখন যেটা জীবিত আছে সেটা হলো বিএনপি 214 সিট পেয়েছে, জামাত 84টা পেয়েছে। যে জামাত এর আগে 18টার বেশি কোনো সিট পায়নি। তারপরে মানুষের ভালোবাসা তার কাছে ছিল, মানুষ ভালোবেসে তাকে ভোট দিয়েছে। বাকিগুলো কি হয়েছে, আসমানে উড়ে গিয়েছে না কি হয়েছে, সে আলোচনাটাই নাই বা গেলাম। কি হবে সে আলোচনা করে, কিচ্ছু হবে না। কাজে আমাদেরকে সবকিছু মেনে নিতে হবে। আমরা মন খারাপ করবো না এই জন্য যে আমাদের সামনে আরো খুশির খবর আসছে। যেমনটি ধরুন জুলাই সনদ পাস হয়ে গেল, বিএনপিও মেনে নিয়েছে। আজকে দেখলাম সালাউদ্দিন সাহেবের একটা বয়ান, ওনারা জুলাই সনদকে কার্যকর করবেন। জুলাই সনদ যদি কার্যকর হয় তাহলে পিআর পদ্ধতিতে আপার হাউস হবে। আপার হাউসে আনুপাতিক হারে সবারই সংসদ সদস্য যাবে। জামাতে 40% ভোট যদি পেয়ে থাকে, যেটা শুনেছি বোধহয় 40% পেয়েছে, আমি শিওর না, যদি হয়ে থাকে, যদি কেউ জেনে থাকে জানাবেন। যদি 40% হয়ে থাকে 30 জন প্রতিনিধি তার যাবে। এনসিপি 3% ভোট পেয়েছে, এনসিপি 3 জন যাবে। তার মানে আপনারা যাদের জন্য মন খারাপ করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম, শিশির মনির, গোলাম পারওয়ার সাহেব, ওনারা সবাই সংসদে যাবেন। তবে ওনারা নিম্ন কক্ষে না, উচ্চ কক্ষে যাবেন, যেখান থেকে সংসদ পরিচালনা করা হবে। যে কোনো আইন পাস করতে হলে উচ্চ কক্ষের পারমিশন লাগবে। সেখানে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে যাবে সাজিদ আলম, সেখানে যাবে শিশির মনির, সেখানে যাবে গোলাম পারওয়ার সাহেব। এই মানুষগুলো যখন সংসদে যাবে
তখন সংসদের কি অবস্থাটা হবে একবার একবার নিজের ইমাজিনেশনে ভাবুন। আমরা জিতেছি বন্ধুরা, আমরা জিতেছি, জামাত জিতেছে, কেউ মন খারাপ করবেন না। যেহেতু আমরা যারা প্রতিবাদী, আমাদের যারা মন খারাপ, অনেকে বলছেন ভাই এই এভিডেন্স শাটডাউন করে দেবো, হ্যান করুন ত্যান করুন, কোনো দরকার নেই। আমাদের যে মূল সংগঠনের মূল নেতা জনাব শফিকুর রহমান সাহেব যেহেতু বলেছেন, আমরা তাকে অনুসরণ করবো। আমরা জামাতকে ভালোবাসি, আর আপনারা যারা জামাতকে ভালোবাসেন তাদের ভালোবাসা কি এক নিমিষে চলে যাবে? হ্যাঁ, দুঃখ পেয়েছেন আমি জানি, কিন্তু ভালোবেসে যান, সুখ একদিন আসবেই। এত তাড়াতাড়ি নাই বা আসলো, হয়তো এবার আসেনি, পরের বার আসবে, আসতে তো হবেই। জামাত যে স্টাইলে তার রাজনীতি চালিয়ে যাচ্ছে, এর পপুলারিটি দিন দিন বাড়বে, এর পপুলারিটি কমবে না। আপনারা দেখবেন এর পপুলারিটি কমবে না। যে মানুষটি একবার জামাতকে ভালোবেসেছে সে জামাতকে ছেড়ে যাবে না, এর পপুলারিটি আরো বাড়বে। একদিন জামাত এই দেশে সরকার গঠন করবে, সেই দিনটা বেশি দূরে নয়। বিএনপি সুন্দরভাবে 5 বছর চালাতে পারে, আর এই 5 বছর জামাত যে কি করবে জনগণের জন্য সেটা আপনারা সামনে দেখতে পাবেন। যারা ইয়াং ভোটার আছেন, জেনজি, তারা দেখবেন এই 5 বছরে জামাত কোথায় চলে গেছে। বিএনপি যদি সে তার বর্তমান নীতির থেকে বাইরে না এসে শুধু 219টা সিট পেয়েছি বলে হ্যাডম নিয়ে বসে থাকে, তাহলে হয়তো বিএনপি 5 বছর থাকতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস বিএনপি সব সামলিয়ে ফেলবে। এই 2001 সালে এমনটি হয়েছিল, 2 দিন পর সবকিছু ঠান্ডা হয়ে গেছে। বিএনপি সামলিয়ে নেবে। যাদের উপর অত্যাচার হয়েছে তারা আল্লাহর কাছে বিচার দিন, কোনো ঝামেলা যাবার দরকার নেই। কারণ আমরা কিন্তু জামাতের উচ্চমহল থেকে কোনো সুনির্দিষ্ট হুকুম পাইনি যে কেউ তোমাকে আঘাত করলে তাকেও তুমি আঘাত করো। জামাত সেটা করে না, যারা করেছে তারা বুঝবে, তারা এসে ক্ষমা চাইবে। এবং বিএনপি, আমি রিকোয়েস্ট করছি বিএনপিকে, আপনারা কাউকে এই কথাটা বলবার সুযোগ দিয়েন না যে আগে আমরা ভালো ছিলাম। এই কথাটা বলবার সুযোগ দিয়েন না। আপনারা আপনাদের দলকে সামলান, আপনাদের নিচের লেভেলে যে কর্মীগুলো আছে তাদেরকে সামলান, একটা কড়া হুকুম জারি করেন। আপনাদের কথা তারা কেন শুনবে না? কেন হেতুক জামাতের যদি কেউ ভোট দিয়ে থাকে তাকে কেন অত্যাচার করবে বলুন আপনারা? এটা কোনো দেশের নিয়ম হলো? যা হবার হয়ে গেছে। নতুন সূর্যোদয় হোক, নতুনভাবে দেশ চালু হোক, বিএনপি সরকারে যাক, জামাত বিরোধী দলে যাক, শুধু একটা পার্লামেন্ট হোক, সুন্দর করে দেশটা চলুক, আমরা এটাই চাচ্ছি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন, বিস্তারিত আলোচনা শুনেছেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।